দেখো পূর্ব এশিয়ার মাইনরে ম্যাগনেসিয়া নামক স্থানে ধূসর কালো রঙের এক রকমের খনিজ পাওয়া যায়। তা লৌহ ও অক্সিজেনের যৌগ, যার মূলত ফর্মুলা হচ্ছে ফেরিক অক্সাইড। এটা হচ্ছে মূলত কি ফেরিক অক্সাইড। তো একে আমরা ম্যাগনেট নামে পরিচয় লাভ করছে এটা, যেটাকে বাংলাতে বলা হয় চুম্বক। তাহলে এর একটা বিশেষ ধর্ম আছে, মানে এটা একটা আল্লাহ সৃষ্টি, কাল্পনিক, মানে হুট করে এই জিনিসটা আসলে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি ম্যাগনেট এটার নাম ছিল না, মানে এটা কল্প কাহিনী, যদিও বাস্তবিক কোনো কি নাই, প্রমাণের সাপেক্ষে নাই। আমি এখন যে গল্পটা বলবো আমাদের বইতে আছে কিনা জানি না। তো একটা রাখাল ছেলে বলা হয় আর কি, রাখাল ছেলে সে কি করতো, ওই গরু ছাগল চড়াইতো। তো সে বিভিন্ন লাঠি খুঁজতো আর কি, মানে গরু ছাগলকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন লাঠি ইউজ করতো। তো এট এ টাইম সে এমন একটা লাঠি পাইছে, যে লাঠিটা কি করতো, লোহাকে অ্যাট্রাকশন করতো। এমন একটা লাঠির মতো সামথিং কিছু একটা পাইছে, বা পাথরের টাইপের কিছু একটা পাইছে, যেটা কি করতো অন্য অন্য লোহা বা লোহা সদৃশ, লোহা সদৃশ বলতে এই যে নিকেল, কোবাল্ট, সে তো তখন নিকেল কি কোবাল্ট কি সেটাও জানতো না। সে এদেরকে কি করতো, মানে এদেরকে আকর্ষণ করতো, বিভিন্ন জিনিসকে আকর্ষণ করতেছে এরকম একটা লাঠি সে দেখলো, যে লাঠিটার এরকম একটা বিশেষ ক্ষমতা আছে। ছেলেটার নাম ছিল ম্যাগনেট। ওই ছেলেটার নাম ছিল ম্যাগনেট। তার নাম অনুসারে ওই ধর্ম বিশিষ্ট লাঠিটাকে নামকরণ করা হয়েছিল ম্যাগনেট। পরে এটা নিয়ে আরো অনেক পড়াশোনা করা হয়েছে। এটা যদি আমি যে গল্পটা বলছি এটা সম্পূর্ণটা কল্প কাহিনী, তবে কল্প কাহিনীটা আমার নিজের বানাই না, না এটা প্রচলিত একটা কল্প কাহিনী আর কি। হ্যাঁ, তো এখান থেকে ম্যাগনেটের উৎপত্তি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি ম্যাগনেট কি, আমাদের ম্যাগনেট হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড। ভাইয়া বোর্ডটা কষ্ট করে হোয়াইট কালার করেন না। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি, সরি সরি। অ্যাকচুয়ালি ফেরিক ফেরিক ক্লোরাইড। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, Fe3O4। আমরা জানি একটা যৌগ লেখার সময় আমরা এ বি দিয়ে যদি একটা যৌগ লিখতে হয়, এ এর যোজনী এখানে লিখতে হয়, বি এর যোজনী হচ্ছে এখানে লিখতে হয়, তাই না? মানে এর যোজনী একে দেয়, এর যোজনী একে দেয়। যেরকম কিরকম ধরো ধরো সোডিয়াম অক্সাইড, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা সোডিয়ামের সংকেত কি হয়, সোডিয়াম অক্সাইডের সংকেত হয় Na2O, তাই না? এখন দেখো ফেরিক অক্সাইড এই জিনিসটা, আহ, এটাকে অ্যাকচুয়ালি ফেরিক অক্সাইড বলা হয়, এটার নাম হচ্ছে হেমাটাইট। তো দেখো এটা যোজনীটা একটু ব্যতিক্রম হয়ে গেল না, যে অক্সিজেনের যোজনী এখানে কত দেখা যাচ্ছে, হুম, 3। 3। আর আয়রনের যোজনী দেখা যাচ্ছে 4। তো এরকম কি অ্যাকচুয়ালি কখনো হয় দেখছো, অক্সিজেনের যোজনী কখনো 3 হইতে দেখছো? হ্যাঁ, না, অক্সিজেনের সাধারণত কত হয়, 2 হয় অক্সাইডে। 2। আর মাইনাস বা জারের মান যদি বলি তাহলে -2 হয় অক্সাইডে, -1 হয় পার অক্সাইডে, -1/2 হয় সুপার অক্সাইডে, তাই না? কিন্তু -3 বা 3 হইতে তো কখনো দেখি নাই আমরা। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা ঘটছে কিভাবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে আসে দেখো। দেখো এবার বোঝা যায় কিনা। এটা অ্যাকচুয়ালি ফেরিক অক্সাইড। দেখো এখানে আয়রনের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, এটা হচ্ছে কি ফেরিক। আর এখানে আয়রনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী 2, এটা হচ্ছে কি ফেরাস। এই যে ফেরিক অক্সাইড আর ফেরাস অক্সাইড এই দুইটা মিলে এখানে তৈরি করে ম্যাগনেটাইট। এটাকে বলা হয় ম্যাগনেটাইট। সেটা বুঝতে পারছি। জি ভাইয়া। এটা হচ্ছে আমরা মাটির নিচে পাই খনিজ হিসেবে।
খনিজ হিসেবে বা আকরিক হিসেবে এটা আমরা মাটির নিচে পাই। এটাকে ভাঙি এই দুইটাতে কনভার্ট করা হয়। আবার এই দুইটা থেকে পরবর্তীতে আমাদের এই যে কাঁচা লোহা উৎপাদন করা যে বিষয়টা, তোমাদের কি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নামে কোনো কোর্স আছে সেকেন্ড ইয়ারে? থাকার তো কথা না। এখন এখন তো নাই। এখন নাই, থার্ড ইয়ারে পাবা। থার্ড ইয়ার আছে, হ্যাঁ থার্ড থার্ড ইয়ারে ইয়ারে। হ্যাঁ কেমিস্ট্রিতে একটা, থার্ড ইয়ারে নাকি ফোর্থ ইয়ারে আছে তো হ্যাঁ বলছিল। কোনো একটা ইয়ারে এটা পাবা, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি একটা পাবা। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এগুলো পড়াবে যে কিভাবে লোহা উৎপাদন করা হয়। হুম, খনিজ থেকে বা একটা লোহার কারখানায় কিভাবে কাঁচা লোহা কি করা হয়, তৈরি করা হয় আর কি। তো ওইখানে অ্যাকচুয়ালি এই ম্যাগনেটাইট মাটি থেকে পাওয়া যায়, আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে হ্যামাটাইট। এই দুইটা থেকে সাধারণত এই লোহা, এই অক্সাইড টক্সাইড এগুলোকে সরাই টরাই একদম খাঁটি কাঁচা লোহা কি করা হবে, আলাদা করা হবে লোহা উৎপাদন কারখানায়। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই যে ফেরিক অক্সাইড আর ফেরাস অক্সাইডের মিশ্রণে আমরা এই ম্যাগনেটাইট পাই। তো এটাকে তুমি কৃত্রিমভাবে তৈরি করতে পারবা না। কৃত্রিমভাবে কখনো তুমি ফেরিক অক্সাইড আর ফেরাস অক্সাইডকে একসাথে করে ম্যাগনেটাইট বানাইতে পারবা না, মানে তুমি ল্যাবের মধ্যে এটা বানাইতে পারবা না। এটা কখন সম্ভব? প্রচন্ড চাপ এইরকম ভাবে হাজার বছর ধরে প্রাকৃতিক ভাবে এটা পরিবর্তিত হয়ে এই ম্যাগনেটাইট আকরিক তৈরি করে। সেটা বুঝতে পারছি। হুম। জি বুঝছি। আচ্ছা, তো আমরা জি। আমি আমি একটু একটু কেমিস্ট্রিতে যাই, যেহেতু নাইলে জিনিসটা একটু সুন্দর করে বোঝানো যাবে না। ধরো আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি, যদি এগুলো ফিজিক্সের বিষয় না। ফিজিক্স শুধু ফিজিক্স কি করে বলতো? ফিজিক্স হচ্ছে যে পদার্থের বা শক্তির উপরে উপরে বিশ্লেষণ করে। উপরে উপরে বিশ্লেষণ বুঝো, মানে যেটা দেখা যায় অতটুকু করে, আর যেটুকু দেখা যায় না সেটা হচ্ছে কেমিস্ট্রি বিশ্লেষণ করে, তাই না? যেরকম ইলেকট্রন, ঘূর্ণন, স্পিন, এগুলো কি দেখা যায়? এগুলো দেখা যায় না, এগুলো হচ্ছে কেমিস্ট্রি বিশ্লেষণ করে। আর একটা পরমাণু ভেঙে একটা জিনিস তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে ফিজিক্স বিশ্লেষণ করে। দেখো আমি যদি না, ধরো আর্গন তো 18, তাই না? আর্গন চলে গেল, আর্গনের পরে কি আসবে? 4s। আরে তো 4s না, আগে 3d। 3d মধ্যে কয়টা ভাগ আছে? 5টা ভাগ আছে, তাই না? 1 2 3 4 5, 4s2। 4s2 এর মধ্যে কয়টা হয়? 20টা শেষ, আর থাকে 26টা, তাই না? 26টার মধ্যে আছে 6টা, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই তো 26টার কাহিনী। এবার আমি একটু 2 প্লাস আর 3 প্লাসের দিকে যেতে যাচ্ছি। দেখো Fe2+, তাহলে ঘটনাটা কি করবে? 3d এর মধ্যে 2 প্লাস হলে কি হয়ে যায়? 4s 0 হয়ে যাবে, তাই না? 4s 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 6টা। আচ্ছা, Fe3+ এর দিকে আসো। থ্রি প্লাস হলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, ঠিক আছে? তাহলে এবার দেখো যে ডি অরবিটাল Fe2+ এর ক্ষেত্রে, মানে ফেরাস অক্সাইডের ক্ষেত্রে, ফেরাস অক্সাইড Fe2+, এই যে ফেরাস অক্সাইডে কি Fe2+, ফেরিক অক্সাইডে হচ্ছে Fe3+। তো 2+ এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে 4টা বিজোড় ইলেকট্রন থাকতেছে, তাই না? 4টা বিজোড় ইলেকট্রন থাকতেছে। আর Fe3+ এর ক্ষেত্রে 5টা বিজোড় ইলেকট্রন থাকতেছে, ঠিক আছে? বুঝতে পারছি? জি। আচ্ছা, তো আমরা লিগ্যান্ড পড়ছো কিনা তোমরা জানি না, লিগ্যান্ড বা ক্রিস্টাল ফিল্ড এগুলো কিছু পড়ছো কিনা কেমিস্ট্রিতে। তো ওইখানে কি হয় যে লিগ্যান্ডের প্রভাবে এই বিজোড় ইলেকট্রনগুলো কি হয়ে যায়? চেপে যায়। বিজোড় ইলেকট্রনগুলো কি হয়ে যায়? জোড়া হয়ে যায়। তাহলে এখানে টোটাল কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন না? 6টা ইলেকট্রন কি হয়ে যাবে একটা টাইমে?
জোড়া হয়ে যাবে, ঠিক আছে, জোড়া হয়ে গেল। আর এখানে আছে 5টা, এদেরকে যদি আমি জোড়া বানাইতে চাই তাহলে ঘটনাটা কি করবে? 5টা, তাই না? 2 4 5টা, এই যে। তাহলে দেখা Fe2+ মানে প্রচুর প্রেসারে বা অনেক লিগ্যান্ডের প্রভাবে কি হতে পারে, Fe2+ সবগুলা ইলেকট্রন জোড়া হয়ে যাইতে পারে। Fe3+ কখনোই কি হইতে পারে না, জোড়া হইতে পারে। সবগুলো জোড়া হইতে পারে না, একটা সব সিঙ্গেল একটা থেকে যায়। সিঙ্গেল থাকি যাবেই, একটা সিঙ্গেল থাকি যাবেই। তো Fe2+ এর কারণে সবসময় ম্যাগনেটিক ধর্ম প্রকাশ করতে পারে না, কিন্তু Fe3+ ম্যাগনেটিক ধর্ম প্রকাশ করতে কি পারে। যেহেতু আমার এই Fe3+ আর Fe2+ দুইটা মিলেই কি করতেছে, এই ম্যাগনেটেট তৈরি করতেছে। এ কারণে এ সবসময় অলওয়েজ কি করবে, ম্যাগনেটিক ধর্ম প্রকাশ করবে। তো স্যার ইলেকট্রনের সাথে ম্যাগনেটিক এর সম্পর্ক কি সেটা আমি সামনের দিকে আসতেছি। আর এতটুকু বুঝতে পারছি যে এই যে ফেরিক ক্লোরাইড আর ফেরাস ক্লোরাইড, সরি ফেরিক অক্সাইড ফেরাস অক্সাইড মিলে ম্যাগনেটাইট তৈরি করে, যেটাকে ভাঙলে জি আমরা নতুন করে এগুলো পাবো না, মানে এটাকে আমরা কৃত্রিমভাবে তৈরি করতে পারি না। এবং এদের মধ্যে ম্যাগনেটিক ধর্ম এই কারণে প্রকাশ করা হচ্ছে কারণ এখানে এই Fe3+ এর উপস্থিতি আছে। বুঝছি? জি ভাইয়া বুঝছি। জি ওকে, ভাইয়া বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সটে থিওরিগুলো দিয়ে চৌম্বকের ধর্ম। তো চৌম্বকের 2 রকমের ধর্ম আছে, একটা হচ্ছে কি আকর্ষণ ধর্মী ধর্ম, আকর্ষণ করার ক্ষমতা আছে, দিক নির্দেশ করতে পারে। সে একটা আকর্ষণধর্মী ধর্ম কিরকম, সে হচ্ছে তার সহজাত ধর্মী যারা, মানে আয়রন সরি আয়রন সদিশ বা চুম্বক সদিশ। তাহলে দেখো চুম্বক সদিশ বলতে সে কি বুঝায়, সে তো চেহারা চিনে না, নামও জানে না, সে জানে ইলেকট্রন। যাদের এরকম ডি অরবিটালে ইলেকট্রন আছে, যাদের কি আছে ডি অরবিটালে ইলেকট্রন আছে, বা বিশেষ করে যাদের বিজোড় ইলেকট্রন তৈরি করা সম্ভব, যেরকম সাপোজ নিকেল খুব সুন্দর ম্যাগনেটে পরিণত হয়, কপার হইতে পারে, হ্যাঁ, কপার। তারপরে মনে করো যে আরো কিছু আছে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এদেরকে সে খুব ভালো আকর্ষণ করতে পারে। এটা হচ্ছে তার আকর্ষণধর্মী ধর্ম। এই আর দিক নির্দেশন কিরকম হতে পারে, দিক নির্দেশন সে একটা চুম্বক সবসময় উত্তর দক্ষিণ বরাবর কি করবে, অবস্থান করবে। সেটা হচ্ছে তার দিক নির্দেশের একটা ধর্ম। বুঝতে পারছি? চুম্বকের প্রকারভেদ দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। তাহলে প্রাকৃতিক চুম্বক কি, যেটা দেখো বলা হয়েছে যে চুম্বক প্রকৃতি অর্থাৎ খনি পাহাড় হতে পাওয়া যায়, সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, যেটা আমি বললাম। মানে ফার্স্ট যেভাবে আমরা ম্যাগনেটকে আবিষ্কার করছি সেটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক। তো দেখো এটার নিয়মিত আকারে থাকে না। নিয়মিত আকার বলতে মানে এটা সাইজ কিরকম হবে এটা কোনো ফিক্সড না, মানে লম্বা হইতে পারে, গোল হইতে পারে, পাথরের আকার হইতে পারে, হ্যাঁ, র্যান্ডম যে কোনো রকমের পাওয়া যেতে পারে, খনিজ বলেও কথা। তো এই কারণে বর্তমানে প্রাকৃতিক চুম্বকের ব্যবহার নেই বলে চলে। এটা শক্তিশালী নয়, এটা খুব একটা শক্তিশালীও হয় না এরা। কেন শক্তিশালী হয় না, কারণ হচ্ছে যে চুম্বকত্ব অ্যাকচুয়ালি যে কারণে প্রকাশ করে, কিসের কারণে প্রকাশ করে, এই মুক্ত ইলেকট্রনের কারণে প্রকাশ করে, বা বিজোড় ইলেকট্রনের কারণে কি করে প্রকাশ করে। এখন তুমি নেচার থেকে যেটা পাবা সেখানে যে খুব বেশি মুক্ত ইলেকট্রন থাকে বা বিজোড় ইলেকট্রন থাকে, বিষয়টা কিন্তু এরকম না, রেয়ার। কিন্তু আমরা যদি ওইটাকে কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করি তাহলে আমরা চাইলে অনেকগুলা মানে ইচ্ছাকৃতভাবে বিজোড় ইলেকট্রন রাখতে পারি। তখন ওই চুম্বকটা কি হয়, আরো বেশি শক্তিশালী হয় তুলনামূলক। এখানে প্রাকৃতিক চুম্বকটা অতটা শক্তিশালী না। তো পরীক্ষাগারে আমরা কি করতে পারি, চুম্বক তৈরি করতে পারি, পরীক্ষাগারে চুম্বক তৈরি করতে পারি। তাহলে সেটা হচ্ছে কৃত্রিম চুম্বক। দেখো কৃত্রিম চুম্বকের কত রকমের ক্যাটাগরি হতে পারে, দণ্ডচুম্বক, অশ্ব বা হর্স শু ম্যাগনেট, শলাকার হতে পারে, বল প্রান্তিক, চঙ্গাকৃতি, অঙ্কুরি, রিং আকার হতে পারে, পাতাকার, মানে বিভিন্ন রকমের শেপ আমরা তৈরি করতে পারি। তো আমরা এই যে বিভিন্ন স্পিকার ইউজের ক্ষেত্রে যেগুলো আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি,
এগুলো কোনোটাই কিন্তু প্রাকৃতিক ভাবে পাওয়া হয়েছে এরকম না, এগুলো সবগুলাই সিনথেটিক ভাবে তৈরি করা হয়েছে। সেটা বুঝতে পারছি। আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাগনেট ইউজ করি, ছোটবেলায় গাড়ি ভাঙলে যে ম্যাগনেট গুলো পাওয়া যেত, ওগুলো অ্যাকচুয়ালি সিনথেটিক ভাবে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, বাণিজ্যিক ভাবে তৈরি করা হয়েছে। এবার আসুন, চুম্বক, চুম্বক অক্ষ, চুম্বক মেরু। তো ধরে নিচ্ছি এটা একটা চুম্বক। তো এর ঠিক মধ্য অক্ষ বরাবর, মধ্য দিয়ে যে একটা অক্ষ আমরা কল্পনা করতে পারি, সেটা হচ্ছে তার চুম্বক অক্ষ। এটা হচ্ছে তার চুম্বক অক্ষ। আহ, আর তুমি এর ঠিক প্রান্তে, যতটুকু প্রান্ত তুমি চিন্তা করতে পারবা বা পরিমাণ করতে পারবা, একদম লিস্ট, অ্যাট লিস্ট যে প্রান্তটা তুমি চিন্তা করতে পারবা, এতটুকু, এতটুকু মানে তুমি যতটুকু কিনারা যাইতে পারো, ততটুকু কিনারকে আমি বলবো মেরু। ততটুকু কিনারকে আমি কি বলবো, মেরু। তো একটা চুম্বকের ঠিক মধ্য অক্ষ থেকে এপাশে নর্থ, এপাশে সাউথ হইতে পারে, বা উত্তর আর দক্ষিণ মেরু তৈরি হবে। তো এই মেরু এখান থেকে শুরু, এপাশ থেকে উত্তর শুরু, দক্ষিণ শুরু, এপাশ থেকে উত্তর শুরু, ঠিক আছে। একদম সবচেয়ে চুম্বকের শক্তিশালী পয়েন্ট হচ্ছে প্রান্তীয় মেরু, বা এইটা। মানে আমি এই জিনিসটা একটু যদি বলি, মনে করো এই পুরো পার্টটাই তো এখান থেকে, এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই তো কি সাউথ না, সাউথ, সাউথ মানে উত্তর, হ্যাঁ। তো এইখানে এই যে এই জায়গাটার মধ্যে চুম্বকের যতটুকু সক্ষমতা আছে, এর থেকে এই প্রান্তে চুম্বকের সক্ষমতা তার থেকে অনেক বেশি। তার মানে চুম্বকের সবচেয়ে বেশি সক্ষমতা, একটা চুম্বকের সবচেয়ে বেশি সক্ষমতা থাকে তার একদম প্রান্তীয় মেরুতে। মধ্য মাঝামাঝি জায়গায় তার চুম্বকের মানে ক্ষমতা খুবই কম। মানে এখানে নর্থের পরিমাণ, নর্থের শক্তি খুবই কম, কিন্তু এই প্রান্তীয় অঞ্চলে নর্থের শক্তি হচ্ছে সর্বোচ্চ। তার মানে মধ্যবিন্দু থেকে যত তুমি প্রান্তের দিকে যাবা, চুম্বকের সক্ষমতা তত কি হবে, বাড়তে থাকবে। এটুকু বুঝছি। জি। এটা হচ্ছে একটা দণ্ড চুম্বক নিয়ে আমরা আলোচনা করতেছি। কি নিয়ে আলোচনা করতেছি? দণ্ড চুম্বক। তাহলে দেখো, এই যে কোনো একটি চুম্বকের দুই মেরুর মধ্যে অতিক্রমকারী কাল্পনিক সরলরেখাকে কি বলে? চুম্বক। তাহলে আমি একটা কাল্পনিক যে একটা রেখা আঁকলাম, এই যে লাল কালারের, এটা একটা অক্ষ, চুম্বক অক্ষ। আর মেরু কি? মেরু হচ্ছে দুই প্রান্তের কাছাকাছি যে বিন্দু কিংবা যে অঞ্চলে আকর্ষণ বা বিকর্ষণ বল সর্বাপেক্ষা বেশি, সেই বিন্দুকেই বলা হচ্ছে চুম্বকের মেরু। মানে অ্যাট লিস্ট তুমি যে বিন্দুটা চিন্তা করতে পারবা বা পরিমাণ করতে পারতেছো, একদম মুখের কোনা দিয়ে যে বিন্দুটা তুমি দেখতেছো, ওইটাই হচ্ছে তোমার মেরু। এটা হচ্ছে তোমার মেরু বা প্রান্ত বিন্দু। ওইখানে তোমার চুম্বকের সক্ষমতা সবচেয়ে বেশি হয়। চুম্বকের দৈর্ঘ্য, চুম্বকের দুই প্রকার দৈর্ঘ্য আছে। চুম্বকের কয় প্রকার দৈর্ঘ্য আছে? দুই প্রকার দৈর্ঘ্য। একটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, একটা হচ্ছে চুম্বকীয় দৈর্ঘ্য। আই থিঙ্ক
ঠিকই বলছি। হ্যাঁ, জ্যামিতিক দৈর্ঘ্য, একটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমি যে চুম্বকটা, আরেকটা চুম্বক যদি আঁকি সাপোজ, এটা মনে করো আমি যে দৈর্ঘ্যটা আঁকলাম এখান থেকে এখান পর্যন্ত, আমি স্কেল দিয়ে বা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম আহ, যেটা আছে বার্নিয়ার স্কেল বলো বা যত রকমের ক্ষুদ্র স্কেল আছে সেটা দিয়ে আমি মনে করো এটা দিয়ে পরিমাপ করে দেখলাম যে এটা দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে তার জ্যামিতিক দৈর্ঘ্য। এটা হচ্ছে কি জ্যামিতিক। কারণ কি জ্যামিতিক কেন? কারণ এটা আমি জ্যামিতিক ভাবে এটাকে মাপছি, পরিমাপ করে দেখছি। এখন ম্যাটার হচ্ছে আমার চুম্বক মানে কি, এ একটা নর্থ পোল থাকবে, একটা সাউথ পোল থাকবে। এখন এই নর্থ পোল আর সাউথ পোলের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। নর্থ পোল আর সাউথ পোলের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। ওকে, এখন কথা হচ্ছে নর্থ পোল শুরু হয়েছে কোথা থেকে। আমি প্রান্তীয় চুম্বকের একটা কথা বলছিলাম না, মনে পড়ে? মানে এইখানের একটা বিন্দু পর্যন্ত তোমার কি আছে, নর্থ পোল কাজ করতেছে একদম প্রান্তীয় একটা বিন্দুতে, আর এখানের একদম প্রান্তীয় একটা বিন্দুতে সাউথ পোল কি করতেছে, কাজ করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে, তাহলে এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তোমার চুম্বকের দূরত্ব, ঠিক কিনা? যেটুকু যে মেরুর প্রান্ত যতটুকু অল্প একটু দৈর্ঘ্য মেরুতে খরচ হয়ে গেছে না, বা প্রান্তীয় বিন্দু হিসেবে খরচ হবে না? যতটুকু প্রান্তীয় বিন্দু বা যতটুকুই মেরু ততটুকুই তো আমাদের চুম্বকের সবচেয়ে বেশি সক্ষমতা নাকি? তো ওইখান থেকে নর্থ থেকে সাউথ পর্যন্ত দূরত্বটাই হচ্ছে চুম্বকের দৈর্ঘ্য। তো সবসময় দেখা যায় যে চুম্বকের দৈর্ঘ্য এর থেকে সবসময় কম হয়। মনে করো এটা পাবা তুমি হয়তো বা 8 সেন্টিমিটার বা 9 সেন্টিমিটার এরকম পাবা। কখনোই জ্যামিতিক দৈর্ঘ্য থেকে চুম্বকের দৈর্ঘ্যটা বেশি হয় না, সবসময় জ্যামিতিক দৈর্ঘ্য থেকে চুম্বকের দৈর্ঘ্য কম। কেন? কারণ চুম্বকের দৈর্ঘ্যটা হিসেব করা হয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। এখন উত্তর মেরু কতটুকু? উত্তর মেরু মানে হচ্ছে একদম তুমি একদম ফাইনাল কিনারা, কিন্তু উত্তর মেরু না। কারণ মেরু বিন্দুর জন্য অল্প একটু জায়গা লাগে, আবার এখানেও উত্তর মেরুর জন্য একটা অল্প একটু জায়গা লাগবে। তাহলে এই যে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্ব সেটা হবে হয়তোবা 8 সেন্টিমিটার, কিন্তু তুমি জ্যামিতিক ভাবে মাপতেছো কতটুকু? জ্যামিতিক মাপতেছো তুমি তার পুরো কাঠামোটাকে মাপতেছো। আর চুম্বকের দৈর্ঘ্য মাপার জন্য আমরা তার সক্ষমতা কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, বা উত্তর মেরু সক্ষমতা থেকে দক্ষিণ মেরু সক্ষমতা এই দুটো পর্যন্ত দূরত্ব রেখে আমরা চুম্বক দূরত্ব বলতেছি। এই দুটোর পার্থক্য সবসময় কি হয়, মানে চুম্বক দৈর্ঘ্য সবসময় কম হয়, জ্যামিতিক দৈর্ঘ্য সবসময় বেশি হয়। তাহলে এখানে দেখো, এই দেখো চুম্বক দৈর্ঘ্য, চৌম্বক অক্ষ বরাবর একটি চৌম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব, যেটা বলা উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্বটাকে কি বলা হচ্ছে, চৌম্বক দৈর্ঘ্য বলা হচ্ছে। এই যে দেখো তারা এখানে দেখাইছে যে নর্থ পোল মনে করো যে এখানে, আর সাউথ পোলটা মনে করো যে এখানে। তাহলে এই এন থেকে এস পর্যন্ত হচ্ছে তার চৌম্বক দূরত্ব। কিন্তু এই এই মাথা থেকে, এই যে এর এ মাথা থেকে বি এর এ মাথা পর্যন্ত হচ্ছে কি তার জ্যামিতিক দৈর্ঘ্য। তো অ্যাকচুয়ালি এত দূরে থাকে না, এই নর্থ এই বি এর এই লাইন থেকে এত দূরে থাকে না, একদম কর্নারে থাকে। আমি বোঝানোর জন্য বলছি, তারা বোঝানোর জন্য একটু কাছাকাছি আসছে আর কি, দূরে আসছে, কিন্তু একদম কান্নারে এখানে এখানে থাকে তার মেরু বিন্দুটা। সেটা বুঝতে পারছি যে চুম্বক দৈর্ঘ্য কেন ছোট হয় জ্যামিতিক দৈর্ঘ্য থেকে। জি ভাই, বুঝছি। আচ্ছা, গুড। তাহলে এদের একটা অনুপাত আছে, এই অনুপাতটা সবসময় 1 থেকে ছোট হয়। আচ্ছা, তো নিষ্ক্রিয় অঞ্চল, নিষ্ক্রিয় অঞ্চল কোনটা? এই যে মিডল মিডল অংশ যেটা, এটা 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 হচ্ছে নিষ্ক্রিয় অঞ্চল। কেন? এখানে নর্থ পোল আর সাউথ পোলে দুজনের সক্ষমতা একই সমান, বা দুজনে এখানে নিষ্ক্রিয়, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঞ্চল।
মেরু শক্তি তো বললাম, মেরু শক্তি হচ্ছে যে কোনো আকর্ষণ করা বিকর্ষণ করা শক্তিকে মেরু শক্তি বলে, যেটাকে এম দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। আচ্ছা, এবার তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা চুম্বক সম্পর্কে বেসিক আইডিয়া। ক্লিয়ার? একটা চুম্বকের বাহ্যিক গঠন সম্পর্কে বেসিক আইডিয়া, মেরু শক্তি কি, মেরু বিন্দু কোথায় হয়, চুম্বক দৈর্ঘ্য কতটুকু হয়, জ্যামিতিক দৈর্ঘ্য কতটুকু হয়, বা প্রান্ত কোনটা, এগুলো সম্পর্কে এখন এগুলো হচ্ছে আমাদের বেসিক আইডিয়া গেল। ওকে, আমি তোমাকে তোমাদেরকে গত চ্যাপ্টারটা পড়ার সময় বলছিলাম যে কখনোই একটা মনে করো নর্থ পোল আছে, সাউথ পোল আছে, এটাকে যদি তুমি ভাঙি ফেলো, মাঝখান দিয়ে মনে করো ভাঙি ফেলছো, তাহলে ছোট ছোট দুইটা চুম্বক হয়ে যাবে, তাই না? তখনও দেখবা এদের মধ্যে কি হয়ে যাবে, দুইটা পার্টিশন তৈরি হয়ে যাবে। বলছিলাম না, কখনোই তুমি একটা জি। সাউথ পোলকে কি করা যাবে না, আলাদা করে বাই করতে পারবা না, এটা বলছিলাম। কি বলছিলেন? হুম। তো আমরা এখন একটা উপপাদ্য দেখবো, গাউসের উপপাদ্য। গাউস সবকিছু নিয়ে কথা বলছে, চুম্বক ক্ষেত্র, প্রাপ্য চুম্বক, তড়িৎ, সবকিছু নিয়ে গাউস কথা বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ, তো এখানে কি করা হয়েছে, গাউসের উপপাদ্য হচ্ছে যে কোনো বদ্ধ তলের, কোনো বদ্ধ তল, বদ্ধ যেহেতু বলছে তার মানে বুঝতে পারতেছে এখানে একটা সারফেস বা একটা ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে, বদ্ধ তল বা ইন্টিগ্রেশন করলে এখানে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে। বদ্ধ তলের উপর অভিলম্ব চৌম্বক আবেশ ওই তল দ্বারা সীমাবদ্ধ মোট মেরু শক্তির সমান। তাহলে কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। মানে মনে করো তুমি একটা সাউথ পোলকে নিছো শুধু, তাহলে তার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তার মানে এটা একটা বদ্ধ তল না, এটা একটা বদ্ধ তল। ওকে, এই বদ্ধ তলের উপর অবিলম্বভাবে চৌম্বক আবেশ, মানে এর থেকে যে পরিমাণ চৌম্বক বলরেখা নির্গত হবে, অবিলম্ব, তাই না? অবিলম্ব বরাবর যে পরিমাণ চৌম্বক বলরেখা নির্গত হবে, এটা কিসের সমান, এই চুম্বকের মেরু শক্তির সমান। এই চুম্বকের মেরু শক্তি যত বেশি হবে, এর আবেশের, এর বলরেখার পরিমাণও তত বেশি হবে। এই চুম্বকের মেরু শক্তি, মেরু শক্তি মানে কি, তার সক্ষমতা, এই চুম্বকের মেরু শক্তি যত বেশি হবে, এই তল থেকে, তার এরিয়া থেকে তত বেশি বলরেখা কি হবে, নিশ্চিত বা বলরেখা নির্গত হবে। বিষয়টা কি বুঝতে পারছি? জি ভাইয়া। স্বাভাবিক না? মনে করো যে তড়িতে যখন ছিল, 30 কুলম্ব আধানের জন্য যে পরিমাণ তড়িৎ বলরেখা হবে, 3 কুলম্বের জন্য কি একই রকম তড়িৎ বলরেখা পাওয়া যাবে? যাবে না। না। যার তড়িৎ ক্ষেত্র বেশি, যার চার্জ যত বেশি তার তড়িৎ প্রাবল্য তত বেশি হয় না, সিমিলার। তাহলে কোনো একটা চুম্বকের বা কোনো একটা আবদ্ধ তলের মধ্যে একটা চুম্বকের মেরু শক্তি যত বেশি হবে, তার আবেশ বা তার বলরেখা তত বেশি হবে। তো বলরেখাটাকে সে আবেশ দ্বারা বলছে, এই যে ওই গেল আবেশ, উলম্ব চুম্বক আবেশ, এই যে উলম্ব চুম্বক আবেশ মানে চুম্বক বলরেখা আর মেরু শক্তি বা তার সক্ষমতার সমান, এটা হচ্ছে বলা। তাহলে আমরা এখন এই চিত্রটাকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে উম,
মনে করি এটি একটি চুম্বক ক্ষেত্র, আবদ্ধ চুম্বক ক্ষেত্র। এর ঠিক এই এখানে লাল কলম কেন, এর ঠিক এখানে ও বিন্দু এম চুম্বক শক্তি সম্পূর্ণ, মেরু শক্তি সম্পূর্ণ, এম মেরু শক্তি, এম হচ্ছে কি মেরু শক্তি সম্পূর্ণ একটি কি আছে চুম্বক আছে। ওকে, এটা হচ্ছে তার এস ক্ষেত্র, এস ক্ষেত্র বা এস বদ্ধ আবদ্ধ ক্ষেত্র। এর থেকে তার এই ক্ষেত্রটা এই সারফেসের মধ্যে টোটাল যে সারফেসটা আছে, টোটাল যে বদ্ধ তলটা আছে, এর তলে ক্ষুদ্র একটা অংশ আমি কল্পনা, কোনো একটা বিন্দু হচ্ছে পি, কোনো একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, দূরত্ব হচ্ছে আর দূরত্ব। আর দূরত্বে চৌম্বক প্রাবল্যের সূত্র কতটুকু হবে? তড়িৎ প্রাবল্যের সূত্র কি ছিল বলতো? E is equal to 1/4 epsilon naught q by r স্কয়ার, তাই না? তাহলে এখন চৌম্বক প্রাবল্যের সূত্র কি হবে? E is equal to 1/4 পাই। আচ্ছা, এখানে epsilon naught কি ছিল বলতো? epsilon naught এর মান কি, নাম কি, মান কত, নামটা কি ছিল? মনে করে epsilon naught এর নাম ছিল তড়িৎ প্রবেশ্যতা। কি ছিল? তড়িৎ প্রবেশ্যতা। তড়িৎ প্রবেশ্যতা ছিল। তাহলে বিভিন্ন মাধ্যমের জন্য কি হইতো, epsilon naught কে হইতো, তাই না? তড়িৎ প্রবেশ্যতা ছিল। তাহলে যদি আমরা এখন চৌম্বক নিয়ে কথা বলছি, তাহলে চৌম্বক প্রবেশ্যতা লাগবে মিউ। কি লিখতেছি এগুলা, সি। এখন epsilon naught এর জায়গায় চলে আসবে মিউ নট। আগে ছিল ই কিউ পরিমাণ আধান, এখন হচ্ছে এম পরিমাণ মেরু শক্তি, তাহলে ইনটু এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে কি চৌম্বক প্রাবল্য, কিসের মান? ওকে, আচ্ছা, চৌম্বক প্রাবল্য পাইলাম। এখন এইখানে আমি আমি কি করব, এই পুরো সারফেসের মধ্যে কতটুকু এই কিসের মান বের করবো, আমি আবেশের মান বের করবো, বা এই মেরু শক্তির জন্য আবেশের মান, হ্যাঁ টোটাল আবেশের মানটা বের করতে যাচ্ছি। তাহলে আমি যদি ক্ষুদ্র একটা ক্ষেত্র নিয়ে কাজ করি, এতটুকু ক্ষুদ্র একটা ক্ষেত্র আমি কল্পনা করে নিচ্ছি, ডিএস, এটা পুরোটা যদি হয় এস, তাহলে এর ক্ষুদ্র অংশে কি হবে ডিএস, তাই না? পুরা ক্ষেত্র, পুরো আবদ্ধ ক্ষেত্রটা যদি হয় এস ক্ষেত্র, তাহলে তার অল্প একটু অংশ যদি আমি কল্পনা করি, তাহলে সেটা হবে ডিএস ক্ষেত্র। তাহলে ডিএস ক্ষেত্র যদি হয়, তাহলে এতটুকু অংশ নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, তাই না? এতটুকু অংশ নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, তাহলে এতটুকু অংশ হলে এখানে এই ক্ষেত্রের জন্য ডিএস আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু আর থিটা, ডিএস ইজ ইকুয়াল টু আর ডি থিটা, ঠিক না? জি। আচ্ছা, আর আর মানে কি ব্যাসার্ধ। তাহলে এই অংশটুকু আমি ডিএস, মানে এই অংশটুকু আমি খুবই ক্ষুদ্র নিয়েছি, ঠিক কি না? এই অংশটুকু আমি খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্র নিয়ে কথা বলতেছি, তাহলে এখানে আর এর মান খুবই নগণ্য, আর এর মান খুবই নগণ্য। এই অংশ এই আর না, এই হচ্ছে তো দূরত্ব, এটার ব্যাসার্ধ খুবই নগণ্য, এটা ব্যাসার্ধ হচ্ছে খুবই নগণ্য। আচ্ছা,
তাহলে ডিএস যদি হয় কৌণিক দূরত্ব বা ডি কিউ দিয়ে মন বলছে এটাকে, দাঁড়াও একটু দেখে আসি। আচ্ছা, তাহলে আসো এই যে এখান থেকে যে এর দিকে যে ওই আর কি, এই যে প্রাবল্যটা কাজ করতেছে এই বরাবর কি পরিমাণ প্রাবল্য, ঠিক আছে, এর উপাংশ আছে এদিকে একটা, এদিকে একটা। তাহলে এখানে থিটাকে কল্পনা করা হচ্ছে, এটা থিটা, এটা থিটা না, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এটা হচ্ছে ই সাইন থিটা, আর এটা হচ্ছে ই কস থিটা। তাহলে উলম্ব যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ই কস থিটা, উলম্ব যেটা বের হচ্ছে যে এটা থিটা। তাহলে এখান থেকে উলম্ব দিকে যেটা বের হচ্ছে যে ই এন, ইএন হচ্ছে ই কস থিটা, ঠিক আছে। আমাদের যে প্রাবল্য এই যে ই বরাবর যে প্রাবল্যটা আসতেছে, এই প্রাবল্যের দুটো উপাংশ, উলম্ব উপাংশটা হচ্ছে ই কস থিটা। ক্লিয়ার? বুঝতে পারছি? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো আমাদের আমাদের যে তড়িৎ চুম্বক আবেশ, তড়িৎ চুম্বক আবেশ এটা প্রাবল্যের সমানুপাতিক। এটা কি প্রাবল্যের সমানুপাতিক না? যতটুকু প্রাবল্য ততটুকুই আবেশ সৃষ্টি হবে। এটা বইতে লেখা নাই। চুম্বক আবেশটা হচ্ছে প্রাবল্যের সমানুপাতিক। তাহলে আবেশ সমানুপাতিক হচ্ছে ই এ বা ই কস থিটা। তাহলে আবেশ ইকুয়াল কতটুকু আসবে? সমানুপাতিক চিহ্ন নিতে হলে মিউ আনতে হবে। আচ্ছা, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে আবেশ হচ্ছে তাহলে ডিএস ক্ষেত্রফলে ক্লিয়ার? যেটুকু বুঝতে পারছি ডিএস ক্ষেত্রফলে আবেশের পরিমাণ মিউ নট বুঝতে এ পারছি। ডিএস। বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? ই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মিউ নট ই কস থিটা ডিএস। এখানে সাইড নোট হচ্ছে
ইয়ে সূত্র কি পাইছিলাম আমরা? 1/4 পাই নট ইন্টু m/r² cos theta ds mu নট কাটা ले m cos theta pi r² ds ওকে। আচ্ছা, এখন ds cos theta divided by r square is equal to c। আচ্ছা, এবার একটু চিত্রের দিকে আসি। এই চিত্রটার মধ্যে কি হলো? কথা শুনতেছো? জি শোনা যায়। টাইম এত তাড়াতাড়ি কিভাবে যায়? আচ্ছা, এখানে দেখো, এই চিত্রটার মধ্যে দেখো, এখানে একটু মুছি, এখানে যে এই যে থিটাটা, এই থিটা খুবই ক্ষুদ্র, মানে মূল কথা হচ্ছে আমি যে এই টোটাল সারফেস থেকে ছোট্ট একটা ডিএস ক্ষেত্রফল কেটে নিছি, এই ডি মানেই তো খুবই ক্ষুদ্র। এখানে যে থিটাটা তৈরি হয়েছে, থিটাটার মানও খুবই ক্ষুদ্র, আর এটার ভিতরে যে ব্যাসার্ধটা আছে এটার মানও ক্ষুদ্র। বিষয়টা কি বুঝতে পারছো? মানে আমি কাছি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল, মানে আমরা ডি দিয়ে ডিফারেন্সিয়েট করে যে যে ক্ষুদ্র মানটা নিই, সেটার মান আসলে অনেক ক্ষুদ্র। তো সেটা যদি ডিএস যদি এতটাই ক্ষুদ্র হয়, তো এর মধ্যে যে থিটা কোণ উৎপন্ন হয়েছে এখানে, এই থিটা কোণের মানও খুবই ক্ষুদ্র এবং এর ব্যাসার্ধের মানও খুবই ক্ষুদ্র। তো এটা থেকে আমরা এই এই যে এখানে এই সেম জিনিসটার সারফেসটা আমি এখানেও কাটতে পারতাম, এখানেও কাটতে পারতাম, এখানেও কাটতে পারতাম। আমি খুবই ক্ষুদ্র একটা সারফেস যদি টোটালটাকে আমি ডি ডব্লিউ দিয়ে প্রকাশ করতেছে তারা, এটার মান ধরে নিয়েছে কত? ডি এস কস থিটা বাই আর স্কোয়ার, ds cos theta বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার ds দিয়েছে। মানে আমি এই ক্ষুদ্র ক্ষেত্রফলটা বিভিন্ন জায়গায় যদি নিতাম, বিভিন্ন জায়গায় যদি নিতাম, তাহলে এই কি বলে এটাকে, থিটার মানটা ছোট হয়ে আসতো না ধীরে ধীরে? এই জায়গায় থিটার মানটা ধীরে ধীরে কি হইতো? ছোট হইতো। তাহলে আমি ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু ডিএস, সবগুলোকে আমি সমান ধরে নিচ্ছি। সবগুলোকে কি ধরে নিচ্ছি? সমান। মানে এটা খুবই ক্ষুদ্র মান যে আমি সব কিছু সবগুলোকে সমান ভ্যালু ধরা যায়, অলমোস্ট ধরা যায়। বুঝছো? আবার বলেন একটু এই মানে শেষের কথাটা। শেষের কথাটা হচ্ছে যে এখানে আমি যে ডিএস ক্ষেত্রফলটা নিছি, এই ডিএস ক্ষেত্রফলটা এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে এর মধ্যে এখানে আমি বিভিন্ন জায়গায় কি করতে পারতাম, এই ক্ষেত্রফলটা কাটতে পারতাম। দেখো আমি এখানে কাটছি, তাই না? এই যে এখানে কাটছি ডিএস, এখানে কাটছি। আমি এটা একটু নিচে যদি কাটতাম, তার থেকে আরো নিচে যদি কাটতাম, তার থেকে আরো নিচে যদি কাটতাম, তাহলে আমি কি ধীরে 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 থিটা, এখানে যে একটা ছোট থিটা ধরা হয়েছে, থিটার মানটা কি হইতো? ধীরে 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 ছোট হইতো। এই থিটার মানটা এতটাই ক্ষুদ্র, এত, এই যে দেখো এই থিটার মান যদি অনেক ক্ষুদ্র হয়ে যেত, 0 ডিগ্রি কাছাকাছি চলে যেত, তাহলে থিটার মান কি কত হয়ে যেত? 1 হয়ে যেত না? মানে এখানে দেখো ডিএস কস 0 ডিগ্রি যখন হইতো, কস 0 ডিগ্রি ভ্যালু কত? 0 1। 0 ডিগ্রি মান 1 না? 1। হ্যাঁ। আবার মনে করে এই যে আর এর মানটা
দূরে আছে দেখে তার দূরত্ব আর। এই যে এখান থেকে এখানে দূরত্বটা হচ্ছে টোটাল আর। এই দূরত্বটা যদি ধীরে ধীরে ছোট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়, তাহলে এই আরটাও থাকে না, তাই না? জি। তাহলে ডিডব্লিউ যে কথা হয়ে যায়, ডিএস একই কথা হয়ে যায় না? হ্যাঁ, বুঝছি। বুঝছো নি? এই আরও যদি না থাকে, cos থিটার মান যদিও 0 হয়ে যায়, সরি 1 হয়ে যায়, তাহলে ডিএস যে কথা ডিডব্লিউ একই কথা না? জি। হ্যাঁ, এটাই। এইখানে আমরা এটাই ধরে নিচ্ছি। এই যে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিএস কিভাবে? এই ডিএস cos থিটা ডিভাইড বাই আর স্কয়ার, টোটালটাকে আমি ডিএস ধরে নিচ্ছি। তাহলে এই যে এখন যেটা আমরা পাইলাম, এই যে, তাহলে এখানে ডিএস cos থিটা বাই আর স্কয়ার, এই পুরোটাকে আমি লিখবো ডি ডব্লিউ ডিভাইডেড বাই 4 পাই। ঠিক আছে? হুম, বুঝছি। জি। আচ্ছা, কথা কথা বলা না কেন? কি আছে ক্লাসে? আছি ভাইয়া। আসো? ও বাবা। তাহলে এবার একটা জিনিস চিন্তা করো, এবার একটু জিনিস চিন্তা করো। বুঝতেছো? বুঝলে না বুঝলে বলিও, বেশি কঠিন লাগলেও বলি, আমি রিপিট করবো। এবার একটা জিনিস চিন্তা না, করো, আমরা একক ক্ষেত্রফলের জন্য আবেশের পরিমাণ বের করছি। ডিএস মানে ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য আবেশের পরিমাণ হচ্ছে মিউ নট ডিএ ডিএস। আমাদের কি বের করতে বলছে? টোটাল ক্ষেত্রফলের জন্য বের করতে বলছে না? এই টোটাল এই পুরো এস ক্ষেত্রটার জন্য বের করতে বলছিল না? এই পুরো বদ্ধ ক্ষেত্রে আবেশের মান বের করতে বলছে, তাই না? পুরো বদ্ধ ক্ষেত্রে আবেশের মান বের করতে বলছে। তাহলে ডিএস এর জন্য যদি আমি বের করতে পারি, ডিএস এর জন্য যদি আমি বের করতে পারি, ডিএস কে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে তো আমি কি পেয়ে যাব? এস পাই যাব, ঠিক না? ডিএস কে জি। ইন্টিগ্রেশন করে দিলে আমি এস পাই যাব। ওকে, তাহলে আসো, তাহলে আমি ডিএস কে এখনই ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন অফ কাকে? ডিএস এর ডিএস এর ডিএস মানে ডিএস টা হচ্ছে ক্ষেত্রফল। ডিএস এর প্রাবল্যের মান কত? সরি, আবেশের মান কত? মিউ নট এ ডিএস। আচ্ছা, এখন আমাকে বলো যে এটা আমার ক্লোজ ইন্টিগ্রেশন না, যেটা একটা আবদ্ধ ক্ষেত্রফল। একটা আবদ্ধ ক্ষেত্রের মধ্যে কি হবে? ক্লোজ ক্লোজ ইন্টিগ্রেশন হবে। ইন্ডিকেশন হবে। ক্লোজ ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে আমার কি আসতেছে? মিউ নট ই এ তো বাইরে চলে আসতেছে, ডিএস কি ইন্টিগ্রেশন করলে শুধু এস আসতেছে। এখানে আমার কি আসতেছে? এই এম 4 পাই, এটা বাইরে চলে আসতেছে। ডিডব্লিউ, ডিডব্লিউ কি ইন্টিগ্রেশন করে কি পাইছি? ডব্লিউ পাবে, আর কি পাবে? ভাইয়া ওরা হচ্ছে যে ক্লোজ ইন্ডিকেশন বাম পাশে রেখে দিছে কেন? এটা এটা কি কোনো স্পেসিফিক কারণ আছে? এটা হ্যাঁ, ওরা রেখে দিছে মিউ নট ক্লোজ ইন্ডিকেশন ইয়ান ইনটু ডিএস, এটা রেখে দিছে অপর এটা পাশে। রেখে দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, আমার তো টোটাল সার্ফেসের জন্য বের করতেই হবে, আচ্ছা, ঠিক আছে। কিছু আসা যায় না। আমার টোটাল সার্ফেসটা আমি টোটাল এটাকে ডিএস কে আমি ইন্টিগ্রেশন করে এস লিখতে পারি 4 পাই। ওকে, এবার আমার এই ওমেগা কি? কৌণিক, কৌণিক কোণ না? কোণ না এটা? কোণ। এই যে দেখো ওমেগাটা কি ছিল? চিত্র কোথায়? এই যে, এই দেখো ডি ওমেগাটা কি ছিল? এই ঘূর্ণনে কোণটা ছিল না? ক্ষুদ্র একটা অংশ ছিল।
তো এটাকে যদি আমি পুরোটা ঘুরাই, তাহলে আমি পাবো 4 পাই। কিভাবে পাবো দেখো, যে ওমেগা ইকুয়াল টু 4 পাই বা স্টেডিয়াম, ওমেগা ইকুয়াল টু 4 পাই, এটা সূত্রের মতো। মেবি হায়ার ম্যাথে কোনো সূত্র হতে পারে, আমি শিওর না। ওমেগা ইকুয়াল টু 4 পাই স্টেডিয়াম, ঠিক আছে। তা আমরা সেই অনুযায়ী ওমেগাকে ইন্টিগ্রেশন করে পাইলাম 4 পাই। তাহলে 4 পাই কেটে আমরা পেয়ে গেলাম শুধু এম এর মান। তাহলে মিউ নট ই এস ইজ ইকুয়াল টু এম। তার মানে কি, আমার যে পরিমাণ, আমার যদি একটা ক্ষেত্র হয়, আমার যদি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে এম মেরু শক্তি সম্পূর্ণ একটা চুম্বক থাকে, তার থেকে যে পরিমাণ উলম্ব কি আবেশ তৈরি হবে, সেটা কার সমান? এই মেরু শক্তিরই সমান। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক। জি। আর যেটা আছে এটা আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে আশা করি। কবে আছে আর এখানে? এই দেখছো পৃষ্ঠে, এটা তোমার, এটা তো গোলা, এটা তো আমি কিছু দেখি না। কোন কত নাম্বার পেজ? 291, পরের পেজটা? 291। দাগাইছো কি এগুলা? কোথা থেকে দাগাইছো দাগানো টপিক গুলা? এগুলা হচ্ছে যে স্যার বলছে এগুলো ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, ক্লাসে স্যারে বলে দিছিল। টপিক গুলো পড়ায় নাই, এমনিতে বলে দিছে পুরো বইয়ের কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। পড়ায় তো কিছুই না, এটা কই লাভ নাই। শেষ এতটুকুই? কয় পেজের ভিডিও গুলো? শেষ? আচ্ছা হ্যাঁ, হয়ে যাবে, একটা ক্লাস হয়ে যাবে। আচ্ছা, আগামীকালকে তো ক্লাস নিতে পারবো না। আগামীকালকে হচ্ছে আমি নোয়াখালী ব্যাক করবো, তো পরশু দিন থেকে হয়তো ক্লাস নিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।